আজ বিরিয়ানিটা জমিয়ে বানিয়েছিল বটে। অনেক দিন ধরে ভাবছি এখানে এসে চাকদার ফেমাস বিরিয়ানি ট্রাই করব, বাট কাজের চাপের জন্য সেটা হয়েই উঠছিল না। হ্যাঁ, আজ এদিকটাতে আমার একটা কাজ ছিল, তাই ভাবলাম বিরিয়ানিটা খেয়েই যাই। আসলে আমি একটু খাদ্যরসিক মানুষ, এই একটাই আমার শখ, খাওয়া। হাত ঘড়িটা দেখে নিলাম। ইস, অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। দোকান থেকে বেরিয়ে বিশেষ কোনো যানবাহন চোখে পড়ল না, আর যে কটা দাঁড়িয়ে আছে তার মধ্যে যে কে আমাকে স্টেশনে নিয়ে যাবে কে জানে। আর গেলেও তো একগুচ্ছে প্যাসেঞ্জার না নিয়ে ছাড়বে না। অগত্যার কি করা যায়, ঠিক করলাম হেঁটেই স্টেশনে যাব। বিরিয়ানি খেতে খেতে ট্রেনের টাইম টেবিলটা দেখে নিয়েছিলাম। ট্রেন আছে 10টার সময়, হাতে এখনও প্রায় আধ ঘন্টা আছে। স্টেশনে এসে জানতে পারলাম এই সবেমাত্র একটা ট্রেন বেরিয়ে গেছে, পরের ট্রেনটা প্রায় আধ ঘন্টা পরে। বাড়ি ফিরতে যে আজ অনেক রাত হবে তাতে কোনো সন্দেহ নেই। প্ল্যাটফর্মে হাতে গোনা 2-4টে লোক। প্রায় আধ ঘন্টা পর শীতের কুয়াশা ঠেলে একটা ক্ষীণ আলো দেখতে পেলাম। মনের মধ্যে আশা জাগলো। সিট থেকে উঠে হাঁটা দিলাম প্ল্যাটফর্মের একদম শেষ দিকটাতে। মাঝ প্ল্যাটফর্মে পৌঁছতে পৌঁছতেই দেখলাম ট্রেনটা অনেকটা কাছে চলে এসেছে। আর ঠিক তার সঙ্গে একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল। ট্রেনটা যত কাছে আসছে, একটা মানুষ প্ল্যাটফর্মের একদম সামনের দিকটাতে এগিয়ে আসছে। ওটা কে? সে যেই হোক, অজানা আতঙ্কে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আর কিছু বুঝে ওঠার আগেই ওই মানুষটা ঝাঁপ দিল ট্রেনের সামনে। স্টেশনের গুটি কতক লোক সামনের দিকে ছুটে গেল। কণ্ঠ থেকে আমার আর তখন কোনো আওয়াজ বেরিয়ে আসছে না। চোখের সামনে এমন একটা ঘটনা দেখে আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। কোনো রকম হোঁচট খেতে খেতে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেলাম। দেখলাম চারিদিকে রক্তের স্রোত। একটু সামনে যেতেই যা দেখলাম তাতে আমার মাথাটা ঘুরতে লাগলো। হৃৎপিণ্ডের ধুকধুকানি কয়েক গুণ বেড়ে গেল। আমি সামনে কাকে দেখছি? এ তো সুমিতা। সুমিতা আমার ছোটবেলার বন্ধু, এবং একটা সময় ভালোবাসাও ছিল। পরে ও আর আমি কাজের সূত্রে আলাদা হয়ে গিয়েছিলাম। তারপর আর আমাদের কোনো যোগাযোগ ছিল না। মাঝখানে শুনেছিলাম কোনো একটা গণ্ডগোল সুমিতার সাথে হয়েছে, কিন্তু ওর ফোন নাম্বারটা তখন জোগাড় করে উঠতে পারিনি। ওর অ্যাড্রেসটাও আমার জানা ছিল না। কিন্তু আজ এমন এ কাজ কেন করলো কিছু বুঝে উঠতে পারলাম না। দেখে তো মনে হয় ও আর বেঁচে নেই। ততক্ষণে পুলিশও চলে এসেছে। যতই হোক, একদিন তোকে আমি ভালোবেসেছিলাম। ততক্ষণে ওখানে দাঁড়িয়ে থাকার মতো আমার আর কোনো জোর নেই। আমার শরীরটা কেমন ঝিমঝিম করছে। ওই জায়গা থেকে আমি ফিরে যাব, হঠাৎ আমার চোখে পড়ল সুমিতার হাতের দিকে। দেখলাম ওর হাতটা একটু নড়ল মনে হয়। স্যার, ও মনে হয় বেঁচে আছে। দেখুন, ওর হাতটা নড়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, তাই তো, বেঁচে আছে তো। এই, কে আছো? এনাকে তুলুন তুলুন। হ্যাঁ চল 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 চল, কে আছিস? হাসপাতালে নিয়ে যাই। তোল তোল, কে আছিস? তোল। হ্যাঁ আরে কে আছিস? চল কে আছিস? এই তোল তোল নিয়ে যাই। আরে এখন মাঝরাত। স্থানীয় হাসপাতালে সুমিতাকে নিয়ে আসা হয়েছে। চারিদিকে নার্স আর ডাক্তারদের ছোটাছুটি।
পেশেন্টের বাড়ির লোক কে আছে? ডাক্তারবাবু, আমাকে বলতে পারেন। আমি ওর চেনা পরিচিত। আচ্ছা, তবে শুনুন, পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নয়, পরিস্থিতি খুব ক্রিটিক্যাল। বাঁচবে কি না গ্যারান্টি দিতে পারবো না, তবে 72 ঘন্টা না গেলে আমরা কিছুই বলতে পারবো না। আচ্ছা ডাক্তারবাবু, আমি কি একটু পেশেন্টকে দেখতে পারি? দেখুন, পেশেন্টকে দেখার মতো কিছুই নেই, ওর বডির অবস্থা একেবারে খারাপ, ওকে এখন না ডিস্টার্ব করাই ভালো। জানি, তবুও শেষ দেখা যদি একবার দেখতে পেতাম। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, তবে এখন না, কাল সকালে দেখতে পাবেন। হঠাৎ আমার সেলফোনটা বেজে উঠল। ফোনটা পকেট থেকে বের করে দেখলাম, ও মা ফোন করেছে। তাই তো, বাড়িতে তো কিছুই জানানো হয়নি। আরে বাবু, কোথায় তুই? এত রাত হয়ে গেল, ফিরবি কখন? মা, আহ, মানে আমি একটু হাসপাতালে এসেছি। হাসপাতাল? কেন রে বাবু, কিছু হয়েছে নাকি? বল না রে, আমার খুব চিন্তা হচ্ছে। না না, কিছু হয়নি। আমি বাড়ি এসে তোমাকে সব বলছি। ফোন কেটে বেরিয়ে এলাম হাসপাতালের বাইরে। হাসপাতালের সামনে পরিবেশটা থমথমে ভাব, চারিদিকে অ্যাম্বুলেন্সের আওয়াজ। একদমই ভালো লাগছে না আমার এখানে। যাই হোক, বাড়ি যেতে হবে। কিন্তু এখান থেকে স্টেশনের দূরত্ব অনেক। এখন প্রায় ট্রেনটাও তো বেরিয়ে গেছে। তাহলে উপায়? মনে পড়ল বাস স্ট্যান্ডের কথা। আসার সময় দেখেছিলাম এই সামনে একটা বাস স্ট্যান্ড আছে। জনশূন্য রাস্তা দিয়ে হেঁটে সেই বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। কুয়াশায় চাদর মোড়া চারিদিক। বেঞ্চে গিয়ে একটু বসলাম। সারাদিনের ক্লান্তিতে হাঁপিয়ে উঠেছি আজ। আজ মনের ভেতরে বারবার সুমিতার ওই মুখটা মনে পড়ছে। সুমিতাও বিরিয়ানি খেতে খুব ভালোবাসতো। দুজনে কত বিরিয়ানি খাওয়ার কম্পিটিশান করেছি এক সময়। আর আজ সেই বিরিয়ানি খেতে এসে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে সুমিতা আর বেঁচে নেই। ওর কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারিনি। চোখ খুলল একটা বিকট আওয়াজে। দেহের ক্লান্তিতে চোখটা খুলতে ইচ্ছে করলো না, কিন্তু কিছু করার নেই, বাড়ি ফিরতে হবে। তাই উঠে দাঁড়ালাম। চারিপাশটা দেখলাম, কিন্তু কোথায় বাস? হঠাৎ দূরে আমার চোখ পড়ল একটা দোকানের ওপর। একটু অবাক হলাম। একটু আগেই তো ওখানে কোনো দোকান আমার চোখে পড়েনি। কৌতূহল নিয়ে দোকানটির সামনে এগিয়ে গেলাম। দোকানের সামনে দাঁড়াতেই বুঝতে পারলাম এটা একটা বিরিয়ানির দোকান। আমি ভুল দেখছি না তো? মনে হয় আমি ভুলই দেখছি। হঠাৎ আমার বিরিয়ানি খাওয়ার লোভটা জেগে উঠল। আর ঠিক সেই সময় আবারও সেই বিকট একটা আওয়াজ কানের মধ্যে এলো। চারিপাশটা ভালো করে দেখলাম, কোথাও তো কোনো যানবাহনের চিহ্ন নেই। তাহলে এই আওয়াজটা কিসের? তবে বড় রাস্তার দিকে চোখটা ঘুরতেই দেখলাম ল্যাম্পপোস্টের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। কি চায় ও? চোখটা পরিষ্কার হতে দেখলাম ওটা তো সুমিতা। কি হলো সৌমদীপ, বিরিয়ানিটা খাও। কত সুন্দর বিরিয়ানি থেকে জাফরান আর ব্যারিস্তার গন্ধ আসছে। পাশে কখন সুমিতা এসে দাঁড়িয়েছে আমি লক্ষ্য করিনি, কিন্তু এখনই তো ওই ল্যাম্পপোস্টের কাছে দাঁড়িয়েছিল ও। তাহলে এখানে এলো কেমন করে? দেখলাম রক্তাক্ত মুখ ওর, সারা শরীরে কাটা চিহ্নের দাগ, ফ্যাকাশে ওর চেহারা। এসব কি হচ্ছে? সৌমদীপ, তুমি কোনো স্বপ্ন দেখছো না, যা দেখছো সব সত্যি। সেই রাতে তোমাকে আমি ছেড়ে অন্য একটা ছেলের সাথে চলে গিয়েছিলাম,
কিন্তু বিয়ের অনেক পরে আমি জানতে পারি সে আমাকে ভালোবাসে না। দিনের পর দিন সে আমাকে অসম্মান অযত্ন করে গেছে, কিন্তু আজ সে আমার গায়ে হাত তুলেছে, এমনকি আমাকে বাড়ি থেকে সে বের করে দেয়। সেই দুঃখে এই কাজ করতে আমি বাধ্য হই। আমি আজ নিজেকে বিশ্বাস করতে পারছি না সৌম্যদীপ। দেখো, আমার সারা গায়ে রক্ত, কত কাটা দাগ। অবশ্য তোমাকে বলে আমার কী লাভ? তুমি তো আমার এমন অবস্থা দেখে আনন্দই পাচ্ছ, তাই আমাকে ওই হাসপাতালে ছেড়ে এসে এখানে বিরিয়ানি খাচ্ছ। কি বলছো সুমিতা? হতে পারে তোমাকে আমি কয়েকদিনের জন্য পেয়েছিলাম, ভালোবেসেছিলাম, কিন্তু তোমার সেই দিনের চলে যাওয়া আমায় খুব কাঁদিয়েছিল। দেখো, সেই জন্য আমি এখনো বিয়েও করিনি। তোমার এই অপেক্ষায় সারা জীবন কাটিয়ে দেব এই সিদ্ধান্তই নিয়েছিলাম। দেখলাম সুমিতা আস্তে আস্তে একগাল হাসি হেসে হাওয়ায় মিলিয়ে গেল। সেখানে শুধু রয়ে গেলাম আমি আর ওই বিরিয়ানির হাঁড়িটা।